আমরা যারা বাংলাদেশে আছি, বিশেষত আমরা যারা সনাতনী সম্প্রদায়, তাদের জন্য এখন খুব একটা দুর্যোগপূর্ণ মুহূর্ত চলছে। এই কারণে যে আমরা দেখি যখনই এই দেশে কোনো অস্থিতিশীলতা তৈরি হয়, যখনই কোনো সরকার পরিবর্তন হয়, তখনই সবার প্রথম যে আঘাতটা নেমে আসে সেটা হচ্ছে এই সনাতনী সম্প্রদায়ের উপরে। তো আপনারা জানেন যে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিগত যে সরকার ছিল ওই সরকারের পতন ঘটেছে এবং নতুন সরকার এখন ক্ষমতায় এসছে। বলা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় যে দেশ নাকি আবার স্বাধীন হয়েছে। আমরাও এটা বিশ্বাস করি যে দেশ পুনরায় স্বাধীন হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা সনাতনীরা লাভ করিনি। কারণ 5ই আগস্ট যখন থেকে সরকার পতন ঘটল তখন থেকেই এই দেশের সনাতনীদের উপরে সনাতনী মন্দির, সনাতনীদের বাড়িঘর, সনাতনীদের দোকান, সনাতনীদের জমি সর্বত্র হামলা চলেছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের ইস্কন মন্দির, দুর্গা মন্দির, হরিজন সম্প্রদায়ের মন্দির কোথাও কিন্তু বাদ যায় নাই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের হাজারো হাজারো মানুষ এই মুহূর্তে ভারতের সীমান্তে আছে। আমরা কি ভারতের নাগরিক? আমরা তো ভারতের নাগরিক নই, আমরা এই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্যান্য সম্প্রদায়ের চেয়ে হিন্দু সম্প্রদায়ের ভূমিকা কিন্তু কম নয়। কারণ পাক হানাদার বাহিনী যখন এই দেশে নির্যাতন চালিয়েছিল তারা কিন্তু সর্বত্র হিন্দুদেরকে খুঁজত। আমরা অনেক ভাইরাল ছবিতে এরকম দেখেছি যে লুঙ্গি খুলে খুলে চেক করা হচ্ছে যে ওই পুরুষটা কি সে হিন্দু নাকি মুসলমান। আমরা এইটা দেখেছি। তো যে হিন্দুদের এত আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা দেখতে পাচ্ছি দেশের হিন্দুদের উপরে সবচেয়ে অত্যাচার এবং নির্যাতন চলছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার সময় যে হিন্দুর পার্সেন্টেজ ছিল 18% বাংলাদেশে, সেই হিন্দু আজকে 8%-এরও কম। তাহলে কোথায় গেল হিন্দুরা? এক হলে হিন্দুদেরকে বাধ্য করা হয়েছে দেশ ত্যাগ করতে, অন্যথায় হিন্দুদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে, অন্যথায় হিন্দুরা কোথায় গেল সেটা আমার প্রশ্ন। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের প্রগতিশীল ডান বাম অনেক সরকার এদেশে ক্ষমতায় এসছে, কিন্তু কোনো সরকারই হিন্দুদের স্বার্থে কখনো কাজ করে নাই। এক সরকার, আওয়ামী লীগ সরকার বলতো যে হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটা বিএনপি জামাত করতেছে। এখন যারা সরকারে আসছে বা এখন যারা সরকারে আসার পথে তারা বলতেছে যে আওয়ামী লীগ পরাজিত শক্তি হিসেবে তারা হিন্দুদের উপর নির্যাতন করতেছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আসল যে প্রকৃত খুনিরা আছে, নির্যাতনকারী যারা আছে, তাদেরকে কিন্তু ওনারাই ঢেকে দিচ্ছে, আড়ালে করে দিচ্ছে। তো এই দায়ভার কি সবার না? আপনারা কি মনে করেন যে বাংলাদেশ যদি হিন্দু শূন্য হয়, 18% ছিল 8% হয়েছে, হয়তো 50 বছর পরে এরকম চলতে থাকলে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে? কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে যদি জোরপূর্বক এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, বাংলাদেশের হিন্দুরা, আমি স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের হিন্দুরা যদি ভারতে চলে যায়, ভারতে কিন্তু বাংলাদেশের হিন্দুরা তখন আর সংখ্যালঘু হবে না, তারা একটা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ে পরিণত হবে। তখন তারা এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মেরা সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কীরকম মনোভাব পোষণ করবে সেটা আমাদের দেশের নীতি নির্ধারকদের এখনই ভাবা উচিত। তারা তাদের ধর্মের মানুষদের স্বার্থে এটা ভাবা উচিত। আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, হিন্দুরা কখনো এই দেশ ত্যাগ করতে চাই না। যার কারণে এত অত্যাচার, নির্যাতন, যৌন নিপীড়ন, ভূমি কেড়ে নেওয়া, এত কিছুর পরেও আমরা এই দেশ ত্যাগ করিনি। আমরা চাই না এই দেশ ত্যাগ করতে, কারণ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। হিন্দুরা এই দেশটাকে নিজেদের মা মনে করে, আমরা এই দেশকে মায়ের মতো ভালোবাসি, আর মাকে ছেড়ে কেউ কোনো দিন যেতে পারে না। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি, এই দেশের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আমরা এই দেশে বাঁচতে চাই এবং আমাদের আয়ু যখন শেষ হবে তখন আমরা শান্তিতে এই দেশের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমরা চাই আমাদের যে দেহ অংশ আছে সেটা এই দেশের মাটিতে মিশে যাক, আমরা চাই না অন্য কোথাও গিয়ে মরতে। আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা এখন উপদেষ্টা পরিষদেও আছে। আমরা চাই তাদের যে আন্দোলনের যে লক্ষ্যটা ছিল বৈষম্য বিরোধী, তারা এটা প্রতিষ্ঠা করুক। বাংলাদেশের একটা বিরাট অংশকে কাঁদিয়ে আপনি কখনো তো শান্তিতে থাকতে পারবেন না। এদেশের মানুষ আজকে স্বাধীনতা লাভ করা সত্ত্বেও প্রতিদিন রাত্রে নির্ঘুম থেকে থেকে তাদের মন্দির এবং বাড়িঘর পাহারা দিচ্ছে। এটাই কি আমাদের স্বাধীনতা? এটা তো আমাদের স্বাধীনতা না।
আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, উনি অবশ্যই আমাদের কথা চিন্তা করবেন, এবং নাহিদ ইসলাম ভাই এবং সজীব ভুইয়া ভাই যারা মন্ত্রী পরিষদে আছেন, এবং আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা আছেন, তারা ব্যাপারগুলো বিচার বিশ্লেষণ করবেন। আমরা এই দেশে আমরা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নই। হিন্দুরা তো এমন না যে হিন্দুরা শুধু আওয়ামী লীগের প্রপার্টিস। আমি ধরে নিলাম যে বাংলাদেশের 8% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, কিন্তু 8% কি সরকার গঠন হয়ে যায়? দেশের অনেক বেশি অংশের মানুষ যারা আছে তারাও তো আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। আর দেশের হিন্দুরা এত বোকা নয় যে কারো ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হবে। আমরা কারো ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হতে চাই না। আমরা চাই এই দেশের হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সহ যারা আছে সবাই আমরা সুন্দরভাবে দেশে থাকতে চাই। আমাদের যে মেধা আছে, আমি চাই আমার মেধাটাকে দেশের কাজে আমরা যেন বিনিয়োগ করতে পারি। আপনারা দেখবেন যে ভারত একটা পরমাণু সমৃদ্ধ দেশ, কিন্তু ভারতকে পরমাণু সমৃদ্ধ দেশ করার পিছনে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তিনি হচ্ছেন একজন মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালাম। তো বাংলাদেশেও তো কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানের সন্তান এরকম পর্যায়ের হতে পারে কি না? তো আমাদেরকে সেই সুযোগ দিতে হবে। আমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে চাই। যে পথের যে মতের হোক না কেন, আমরা রাজনৈতিক বিভেদ চাই না, আমরা সুন্দরভাবে এই দেশে বাঁচতে চাই।